পটুয়াখালীতে বাবার কবরের পাশেই ঠিকানা হলো লামিয়ার। শহীদ কন্যার আত্মহত্যার দায় রাষ্ট্রকেই নিতে হবে বলছেন রাজনীতিবিদরা। এই খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখতে চাই। সে যে বিচার চাচ্ছিল, সেই সময় বিচারের প্রক্রিয়াটি নিশ্চিত হলে সে হয়তো আজকে পৃথিবী থেকে বিদায় নিত না। স্থগিত হলো 46তম বিসিএসের লিখিত পরীক্ষা। উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে আলোচনার পর অনশন প্রত্যাহার করলেন আন্দোলনরতরা। ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন। টক টু আল জাজিরায় ডক্টর ইউনুস বললেন, শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার শুরু শিগগিরই। ঐকমত্য কমিশনের সাথে গণসংহতি আন্দোলনের বৈঠক। একমত হওয়া সিদ্ধান্তগুলো সই করে নির্বাচনী রোডম্যাপের দাবি বিএনপির। গ্রিড বিপর্যয়ে নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন। বিদ্যুৎ এবং মেট্রো রেলে কোনো সংকট হলে দ্রুত জনগণকে জানানোর নির্দেশ। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। পটুয়াখালীতে নিজ গ্রামে জানাজা শেষে বাবার কবরের পাশেই দাফন করা হলো লামিয়াকে। তার মরদেহ গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন প্রতিবেশীরা। জুলাই অভ্যুত্থানে বাবার শহীদ হওয়ার পর মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, এরপর আত্মহত্যা। কিছুতেই এমন মৃত্যু মানতে পারছেন না কেউই। লামিয়ার আত্মহত্যার দায় রাষ্ট্রকেই নিতে হবে বলছেন রাজনীতিবিদরা। রাজধানী থেকে 9 মাস আগে কফিনবন্দি হয়ে গ্রামের বাড়িতে ফিরেছিলেন জুলাই অভ্যুত্থানে শহীদ জসিমউদ্দিন হাওলাদার। এবার বাবার পাশেই চিরনিদ্রায় শায়িত হতে ফিরল মেয়ে লামিয়ার মরদেহ। পরিবারের এক সদস্যের মৃত্যুর শোক কাটতে না কাটতেই আরেক মৃত্যু। পটুয়াখালীর দুমকির ধোপারহাটে গ্রামের বাড়িতে কান্নার রোল। লামিয়ার এমন পরিণতি কিছুতেই মানতে পারছেন না স্বজন এলাকাবাসী। আত্মহত্যা কেন করলো, এইটা এই বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন। কারণটা তারা চিহ্নিত করবে। লামিয়া কি কারণে আত্মহত্যা করেছে এই কারণ উদ্ঘাটন করে এর সঠিক বিচার চাই। পাঙ্গাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লামিয়ার জানাজা হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। লামিয়া আত্মহত্যার ঘটনায় রাষ্ট্র কোনোভাবেই দায় এড়াতে পারে না বলছেন তারা। ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত সর্বোচ্চ সাজা নিশ্চিতেরও দাবি জানান তারা। যখন লামিয়ার উপর অত্যাচার এবং নির্যাতনের যে হুমকি আসছিল, সে যে বিচার চাচ্ছিল, সেই সময় বিচারের প্রক্রিয়াটি নিশ্চিত হলে সে হয়তো আজকে পৃথিবী থেকে বিদায় নিত না। এই খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা আগামী যে 90 দিনের যে সময়, তার মধ্যে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই। জানাজা শেষে বাড়ির কাছেই বাবার কবরের পাশে লামিয়াকে দাফন করা হয়। ছেলের পর নাতনির কবরও নিজ হাতে খোঁড়েন সোবহান হাওলাদার। দাদু আজ 7টার সময় আমি দাদু ঢাকা গনে আপনার দ্বারে আমি চাই অর্ঘ সঠিক বিচার। গত 18 মার্চ বাবার কবর জিয়ারত করে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় লামিয়া আক্তারকে। জাহিদ হাসান, যমুনা নিউজ। অবশেষে স্থগিত করা হলো 46তম বিসিএসের লিখিত পরীক্ষা। এই সিদ্ধান্তের পর অনশন প্রত্যাহার করলেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পিএসসি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাতে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মনেমের হস্তক্ষেপে অনশন ভাঙে 4 শিক্ষার্থী। তার আগে সন্ধ্যায় প্রায় 2 ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখে আন্দোলনকারীরা, যাতে হয় চরম ভোগান্তি। গেল কয়েকদিন ধরেই রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছেন বেশ কয়েকজন চাকরি প্রত্যাশী। মূল দাবি সরকারি কর্ম কমিশন, পিএসসি সংস্কার। রোববার সন্ধ্যায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। বন্ধ হয় যান চলাচল, ভোগান্তিতে পড়েন শত শত মানুষ।
বোর্ডের নিরপেক্ষ এবং সদস্যরা যাতে নিরপেক্ষ থাকে, কোনো রাজনৈতিক দলের কেউ যাতে এজেন্ডা বাস্তবিত না হয়। বিসিএস এ যে ওভারল্যাপিং হয় এবং যে দীর্ঘসূত্রিতা হয়, এক একটা বিসিএস কমপ্লিট করতে 4-5 বছর সময় লাগে, এই সময়টা যেন কমে আসে। প্রায় 2 ঘন্টার অবরোধ শেষে আবারও রাজু ভাস্কর্যের সামনে ফেরে আন্দোলনকারীরা। এরই মধ্যে শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম। বৈঠক শেষে দাবি মানার আশ্বাস দিয়ে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান পিএসসি চেয়ারম্যান। উপদেষ্টা আসিফ মাহমুদ পিএসসির স্থায়ী সংস্কারে কমিটি গঠনের কথা জানান। পিএসসি পর্যায়ে যে সংস্কারগুলো করা সম্ভব সেগুলোর বিষয়েও পিএসসির যারা দায়িত্বশীল আছেন ওনাদের সাথে বসে আন্দোলনরত শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে পিএসসির একটা দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য কাজ করবেন। অন্তত যাতে আরও 20-30 বছর বাংলাদেশে এই যে নিয়োগের যে প্রক্রিয়া, যে নিয়োগকে কেন্দ্র করে এই গণঅভ্যুত্থান, সেই নিয়োগের প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষভাবে নিশ্চিত করা যাবে। তবে চাকরির প্রত্যাশীরা জানান, শুধু মুখের কথা নয়, জারি করতে হবে প্রজ্ঞাপন। প্রশ্ন ফাঁস যারা করেছে, যারা আবেদ গঙের সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনা হবে। সমগ্র বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এই 8 দফা দাবি আদায়ের জন্য কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি। দাবি আদায়ে নতুন কর্মসূচিও ঘোষণা করে আন্দোলনকারীরা। সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের সামনে হবে গণজমায়েত। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ 5 জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক এই তথ্য নিশ্চিত করেন। জানান, দগ্ধ পারভিন, তাসলিমা এবং সীমার বয়স 30-এর উপরে। এছাড়া 10 বছর বয়সী তানজিলা আর 1.5 বছরের আয়ানও দগ্ধ হয়েছে। শিশুটি বাদে সবার দেহের প্রায় 80% পুড়ে গেছে। দগ্ধদের স্বজনরা জানান, রোববার সন্ধ্যা 7টার দিকে বাসন থানার মুগরখাল এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। পারভিন সন্ধ্যায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎই বিস্ফোরণ ঘটে। দগ্ধ অবস্থায় প্রথমে তাদের সদর হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে আনা হয় ঢাকায়। গ্যাস ফুটে গেছে, সিলিন্ডার পাক করবার ধরছে রুমের ভিতরে, মানে আগুন ধরে ফুটে গেছে। এই তো আগে সবাই ওই জায়গায়, মানে রাস্তাটা সিফা, তো মানে সিফার কারণে ওই জিনিসটা ফুটে শরীরে লেগেছে, এই জন্যই মনে সাথে সাথে করে এই অবস্থা হয়ে গেছে। রান্নাঘরের যে সিলিন্ডার যেটা ছিল সেটা বাস্ট হয়ে প্রথমে একজন গায়ে আগুন ধরে যায়। একজনের গায়ে আগুন ধরে গেলে বাকিরা, তার সহকর্মীরা একসঙ্গে থাকতো, তারা সবাই তাকে সেভ করতে গিয়ে আলটিমেটলি সবাই অভিজ্ঞ। ম্যাক্সিমাম প্রায় 80%-এর উপরে বাড়ানো হবে। একটা বাচ্চা আছে, একেবারে ছোট একটা বাচ্চা, ওর বোধহয় 30% প্লাস হবে। শেখ হাসিনা সহ বিদেশে পালিয়ে থাকা জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। শিগগিরই শুরু হবে গণহত্যার বিচার। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টিউলিপ সিদ্দিক সহ অর্থ পাচার এবং দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধেও তদন্ত চলছে বলে জানান তিনি। কথা বলেন রোহিঙ্গা সংকট, নির্বাচন সহ নানান ইস্যুতে। টক টু আল জাজিরা নামক টকশোতে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় নির্বাচন, বিগত ফ্যাসিস্ট সরকারের বিচার, রোহিঙ্গা সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের যে কোনো মূল্যে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। অলরেডি UN-led investigation has taken place. UN High Commissioner for Human Rights, they published a whole report full of all the details of everything. So we're very happy that we didn't have to do it and say people questioning our ability to do that. শেখ হাসিনাকে ফিরে এনে বিচারেও বদ্ধপরিকর তার সরকার। Absolutely, well, the same way as we have done for Hasina, who has left the country. Anybody who has committed any crime against humanity, nobody will be spared. We have already sent a letter to Indian government to really send it to Bangladesh. They have not responded to yet. এ সময় বাংলাদেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান ডক্টর ইউনূস। টিউলিপ সিদ্দিকের মতো যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকেও বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের প্রচেষ্টা চালানো হচ্ছে। Examples of stolen assets, banking system is completely emptied out, taking resources out of the country. Banks were taken out completely by taking over the board of the bank.
সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে সব পদক্ষেপ নিচ্ছে তার সরকার। উঠে আসা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিও। Smaller version of the implementation, then we have the early election in December. If it takes a longer version, we go up to June. Beyond June, we don't go. Part of it will be decided by the party itself to decide that they want to join or not. We don't know yet. They have not declared anything. And when it happens, what is the response from the Election Commission and so on and so forth. এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অতীতের মতো দুর্নীতি এবং অনিয়মের সময় ফেরত যাবে না বাংলাদেশ। সে লক্ষ্যে সংস্কার এবং বিভিন্ন কমিশনের কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। Reform agenda is the most important agenda for interim government. We have appointed 15 reform commissions, each on one subject, on the constitution reform, election reform, civil administration reform, judiciary reform. So there are 15 of them. সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আলোচনা করেন রোহিঙ্গা ইস্যুটি নিয়েও। নিশ্চিত করেন তাদের নিরাপদে নিজ দেশে ফেরত পাঠাতে কাজ করছে সরকার। United Nations and also to make sure that these people can go home safely. কেন জুলাই আন্দোলন এবং শেখ হাসিনার পতনকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, সে প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টাকে। So that's the time when young people emerged. They said that's enough. You have to go. মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন কমিশন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। জানানো হয়, আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার গেজেটের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন ইশরাক। 2020 সালের 1 ফেব্রুয়ারি ডিএসসিসির সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে একই বছরের 3রা মার্চ মামলা করেন ইশরাক হোসেন। গত 27 মার্চ ওই নির্বাচনের ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনাল। পটুয়াখালীর 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার রাত 8টায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে নির্মাণাধীন পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগে। খবর পেয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ফায়ার গ্রেডের চেষ্টায় প্রায় 3.25 ঘন্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এই তথ্য নিশ্চিত করেছেন কলাপাড়ার ইউএনও রবিউল ইসলাম। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি বলে জানিয়েছেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী নির্বাহী প্রকৌশলী। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। জাতীয় ঐক্যমত্য কমিশনের 138টি প্রস্তাবের সাথে একমত পোষণ করেছে গণসংহতি আন্দোলন। অপরদিকে জেএসডি সম্মতি দিয়েছে 121টি প্রস্তাবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রোববার গণসংহতি আন্দোলন এবং জেএসডির সাথে বৈঠক হয়। দুই দলেরই দাবি সংবিধান সংস্কারের। সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেয়ার পর গত 20 মার্চ পৃথকভাবে আলোচনা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। 39টি দলের কাছে মতামত চেয়ে কমিশন চিঠি দিয়ে তাদের সাথে আলাদা বৈঠক করছে। গণতান্ত্রিক সংগ্রামের প্রথম পর্যায়ে আমাদের বিজয় সূচিত হয়েছে। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রোববার গণসংহতি আন্দোলনের সাথে বৈঠকে বসে কমিশন। এ সময় কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, পুঞ্জীভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে সেই ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে সমস্ত প্রতিবেদন দেওয়া হয়েছে সেগুলো প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে পুঞ্জীভূত সংকট তা মোকাবেলা করার একটি চেষ্টা। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা। যতটা দ্রুততার সঙ্গে সম্ভব আমরা সকলে একমত হয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে পারব। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, 138টি প্রস্তাবের সাথে একমত পোষণ করেছে গণসংহতি আন্দোলন। তবে সংবিধান ও সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো নির্বাচন ছাড়া সংস্কার বা পরিবর্তন সম্ভব নয়। আমরা মনে করি না যে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন করা যায়। আর
তার বাইরে যত বিষয় আছে, প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত, দুর্নীতি দমন বিষয় ইত্যাদি সমস্ত প্রশ্নে বর্তমান অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে সেগুলোকে বাস্তবায়ন করতে পারে। দুপুরে কমিশনের সাথে বৈঠকে বসে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি। 3 ঘন্টার বৈঠক শেষে জাতীয় নির্বাচন এবং সংবিধান সংস্কার সভার নির্বাচন একই সাথে করার দাবি দলটির। সংবিধান সংশোধনের বিষয়টা হলো ন্যাশনাল ম্যান্ডেটের প্রশ্ন, সেটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সমস্ত জনগোষ্ঠী অংশগ্রহণ করতে পারবে। সেই অর্থে আমরা বলছি যে নির্বাচন যাতে দিলে না হয়, প্রলম্বিত না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক। কিন্তু এই দুটো নির্বাচনকে একসাথে করতে চাই আমরা। প্রথম অংশে আমার সংবিধান সংস্কার হবে, তারপর রেগুলার গভর্নমেন্ট হিসেবে কাজ করবে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি হবে, আর যেসব বিষয়ে একমত হতে পারবে না সে বিষয়ে জনগণের রায় নিতে হবে বলেও মত দিয়েছেন গণসংহতি আন্দোলন। অন্যদিকে জেএসডির দাবি, 2 বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 1 সপ্তাহের মধ্যে সংস্কারের যেসব বিষয় ঐক্যমত হয়েছে তা প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন, দ্রুত রোডম্যাপ দিয়ে জাতিকে আশ্বস্ত করতে হবে যে দেশ গণতন্ত্রের পথে হাঁটছে। আর বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মনে করেন, ন্যূনতম সংস্কার শেষ করে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব, আর বড় ধরনের সংস্কারে প্রয়োজন জনগণের ম্যান্ডেট। রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে হওয়া বৈঠক নিয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি, যেখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে বিএনপির সাথে ঐক্যমতে পৌঁছায় সমমনা দলগুলো। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হওয়া এই দফার শেষ বৈঠক থেকে বেরিয়ে এসে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই সনদে স্বাক্ষরের পর নির্বাচনের পথে হাঁটা উচিত সরকারের। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, অনেক দিন সময় চলে গেছে, আলোচনা শেষ। আপনি এটার জন্য 1 সপ্তাহের বেশি সময় লাগে না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। আর বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ডিসেম্বর থেকে জুনে নির্বাচনের কথা বলে অনিশ্চয়তা তৈরি করা হয়েছে। সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায়, এবং একটা সরকার, একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। 2 নেতাই জানান, নির্বাচিত সরকার ছাড়া দেশে নতুন বিনিয়োগ আসবে না, মুখ থুবড়ে পড়বে অর্থনীতি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ চায় না বাংলাদেশ। আলোচনার মাধ্যমে 2 দেশের সংঘাত সমাধানের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তবে আগ বাড়িয়ে 2 দেশের মধ্যে মধ্যস্থতা করতেও যেতে চায় না বাংলাদেশ। কিন্তু দেশ দুটি চাইলে বাংলাদেশ উদ্যোগ নিতে পারে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে বলেও জানান তিনি। বলেন, গুজরাটে গ্রেপ্তারের বিষয়ে কিছুই জানায়নি দিল্লি। কাশ্মীরে হামলার পর থেকেই ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে রোববার বিকালে গণমাধ্যমের কাছে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি চায়। পাকিস্তান ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তাই বাংলাদেশ চায় না 2 দেশ সংঘাতে জড়াক। তাদের যে সংঘাত, সেই সংঘাত সরাসরি আমাদেরকে এফেক্ট করার কিছু নেই, কারণ আমরা এতে কোনো পক্ষ নই। আমরা যেটা বলেছি যে আমরা চাই যে তারা 2 পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলে, কোনো সংঘাত না থাকুক। আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত। আমরা চাইবো যে তারা নিজেরা নিজেরাই সমস্যা করে ফেলে। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে কিছু করতে চাই না। 2 দেশের উত্তেজনার মধ্যেই ভারতে বিনা ভিসায় অবস্থানকারী বাংলাদেশিদের গ্রেপ্তারের বিষয়টি নজরে আনা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি ভারত। অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। আর আপনারা জানেন যে অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা বাংলাদেশের লোক কিনা। যদি বাংলাদেশের মানুষ হয়, আমরা তত থেকে অবশ্যই ফেরত নেব, কিন্তু বাংলাদেশের মানুষ কিনা এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ, কারণ ভারতেও আমরা জানি যে প্রচুর বাংলাভাষী আছে। বাংলা কথা বললেই যে বাংলাদেশের মানুষ, এমন কোনো নিশ্চয়তা নেই। আমরা কোনো ট্রাভেলার্স অ্যাডভাইজারি এ ব্যাপারে এখনও ইস্যু করিনি। তবে আমি মনে করি যে যাদের নিতান্ত প্রয়োজন নেই এই সংঘাতের সময়ে, বরং অ্যাভয়েড করাই ভালো।
পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয় মিয়ানমার পরিস্থিতি নিয়েও। তিনি জানান, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যা যা করা দরকার তা করবে সরকার। বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এখানে একটি নন স্টেট অ্যাক্টর, আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখন কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বর্ডারে। কাজে আমাদের নিজেদের স্বার্থে কোনো না কোনো ধরনের যোগাযোগ, আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন স্টেট অ্যাক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবে আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটুকু আমরা নিশ্চিত করবো। নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির অবস্থানের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। তদবির বাণিজ্যের অভিযোগে এলজিআরডি এবং স্বাস্থ্য উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এ নিয়ে গোয়েন্দা কার্যক্রম চলছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। এর আগে দুই এপিএস ও পিওর দুর্নীতি তদন্তে দুদক অভিমুখে মার্চ টু দুদক কর্মসূচি পালন করে যুব অধিকার পরিষদ। 15 দিনের মধ্যে তাদের গ্রেপ্তারের আলটিমেটামও দেয় সংগঠনটি। পদত্যাগপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস পদ থেকে মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয় 22 এপ্রিল। একই দিনে বাদ পড়েন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবিও। তাদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও তদবির বাণিজ্যের অভিযোগ থাকায় দাবি ওঠে তা অনুসন্ধানের। পূর্বের সেই গভর্নমেন্টের ধারাবাহিকতার দিকেই যাচ্ছে। এ নিয়ে সোচ্চার থাকা যুব অধিকার পরিষদ প্রেস ক্লাবের সামনে থেকে মার্চ টু দুদক কর্মসূচিও পালন করেছে। সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে এসে সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করে দাবি জানিয়েছে দুই এপিএস ও পিওর দুর্নীতির তদন্ত ও গ্রেপ্তারের। আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই। তার এপিএস এর দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে, তার শক্তি, তার ক্ষমতা প্রয়োগ করে তিনি দুর্নীতি করেছেন। মোয়াজ্জেম হোসেন, তার গ্রেপ্তার দাবি করছি। স্বাস্থ্য উপদেষ্টার যে সহকারী আছেন তুহিন ফারাবি, সে স্বাস্থ্য উপদেষ্টার ক্ষমতাকে ব্যবহার করে সে দুর্নীতিতে জড়িয়েছে। সেই উপদেষ্টার আমরা পদত্যাগ দাবি করছি এবং তুহিন ফারাবি গ্রেপ্তার দাবি করছি। আরও যাদের জীবনযাত্রার মান আমরা আগে কি দেখেছি আর এখন আমরা ফুলে ফেপে এক একজনকে বটগাছ হতে দেখছি, তাদের বিরুদ্ধে তদন্ত চাই। পরে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান, দুই উপদেষ্টার সাবেক দুই এপিএস ও পিওর বিরুদ্ধে ওঠা তদবির বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। দুইজন উপদেষ্টার এপিএস পিএস যাদের কথা আপনারা উপস্থাপন করেছেন সেই বিষয়ে কমিশন আমাদের দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন এবং আপনারা এই বিষয়ে আমাদের অগ্রগতি শীঘ্রই জানতে পারবেন। একই দিনে দুদক 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ 11 আসনের সাবেক এমপি কাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে। তার বিরুদ্ধে 40 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগও রয়েছে। 4 কোটি 7 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ দখল এবং তার নামেও 15টি ব্যাংক হিসাবের মাধ্যমে 40 কোটি 76 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা গাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে এনআইডি নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক সুলতানুজ্জামান মোহাম্মদ সাহেল উদ্দিনের এনআইডি ব্লক করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দুদক। এছাড়া হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন ও উপপ্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। এর আগে 10 এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিল আদালত। আর প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা পৃথক 3টি মামলায়
13 এপ্রিল শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ 21 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। 3টি মামলাতেই শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ 16 জন অভিযোগপত্রভুক্ত আসামি। ফ্যাসিবাদের দোসর বিচার বিভাগ এবং গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দুপুরে সুপ্রিম কোর্টের বার ভবনে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের বিচার বিভাগ এবং গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। তারপর আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে গ্রেপ্তারে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদিন। ফোরামের মহাসচিব বলেন, বাংলাদেশে যত গুম খুন হয়েছে সবকিছুর মূল হোতা খায়রুল হক, তাই দ্রুত তাকে আইনের আওতায় আনতে হবে। খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সারা দেশের সকল জেলা বারে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। এই খায়রুল হকের কারণে যত হত্যাযজ্ঞ এই বাংলাদেশে, যত গুম খুন যা কিছু হয়েছে সব কিছুর মূল হোতা হচ্ছেন এই খায়রুল হক। কাজেই তার বিচার অবশ্যই হতে হবে এবং না হলে পরে জনগণ তার বিচার করবে অবশ্যই। আমরা আইনজীবী সমাজ অত্যন্ত হতাশ, ক্ষুব্ধ। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা তাদের যথাযথ দায়িত্ব পালন করছেন না বিধায়েই খায়রুল হক এখনো আইনের আওতায় আসেননি। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে ধোলাইপাড় মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শ্যামপুর কদমতলী থানা শাখার নেতাকর্মীরা। সমাবেশ শেষে ধোলাইপাড় মোড় থেকে শ্যামপুর থানা অভিমুখে মশাল মিছিল করেন তারা। সন্ধ্যার পর ধোলাইপাড় গোল চত্বরে জড়ো হন জাতীয় নাগরিক পার্টি এনসিপি শ্যামপুর ও কদমতলী থানা শাখার বেশ কজন নেতাকর্মী। বিক্ষোভ সমাবেশে যোগ দেন এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতাও। সমাবেশে তারা বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা করছে কিছু রাজনৈতিক দল। যারা এমন অপচেষ্টা করছে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে। শ্যামপুর কদমতলী এলাকায় ব্যাপক হারে চাঁদাবাজি হচ্ছে এমন অভিযোগ করে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতার আহ্বান জানান নেতারা। পরে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি ধোলাইপাড় গোল চত্বর থেকে শ্যামপুর থানার সামনে গিয়ে শেষ হয়। নতুন করে আওয়ামী ন্যারেটিভ বাংলাদেশে তৈরি করার চেষ্টা করবেন না। ভবিষ্যতের বাংলাদেশ হবে আওয়ামী লীগবিহীন বাংলাদেশ। ভবিষ্যতের বাংলাদেশ হবে মুজিববাদবিহীন বাংলাদেশ। আওয়ামী লীগকে নতুন করে, নতুন মোড়কে, নতুন সাইনবোর্ডে যারা আবার রাজনীতিতে সক্রিয় করতে চাইবে, আমরা বিপ্লবীরা বলে দিতে চাই, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে সেটা করতে হবে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ র্যালি করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বিকেলে বনানীর প্রাইম এশিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। মানববন্ধনে যোগ দেন নিহত পারভেজের বাবা। ছেলের হত্যাকারীদের বিচারের দাবি জানান তিনি। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হত্যায় জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। আমার ছেলে অপরাধ করছিল, আমার ছেলের একটা হাত কেটে ফেলতো, একটা বাবা কেটে ফেলাইতো, বাচ্চা থাকতো আমার আব্বা করে ডাক দিত। আমি বাড়িতে আসলে আমার আব্বা করে ডাক দিত, আমি আব্বা ডাকটা শুনতাম, আমার এই বুকটাকে খালি করে দিল তারা। ক্ষমতা যারা পিছন দরজা দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে আসতে চায়, তারা এই বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যাতে রাজনীতিকে সচেতন হতে না পারে, তাই রাজনীতিকে দূরে রাখার জন্য ছাত্রদলকে মেধাশূন্য করার জন্যই সুপরিকল্পনার অংশ হিসেবেই পারভেজকে হত্যা করা হয়েছে। 6 মাসের মধ্যে দেশের সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সংস্কারে 11 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মানববন্ধনে 11 দফা তুলে ধরে সংগঠনটি। এ সময় বক্তারা বলেন, প্রত্যেক বিভাগীয় শহরে মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। একই সাথে সকল মাদ্রাসায় সায়েন্স ল্যাব সহ উন্নতমানের লাইব্রেরি চালু করতে হবে। এ সময় শিবিরের নেতারা বলেন, বিগত সরকারের আমলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এমনকি মাদ্রাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হলেও বহুবার দেশসেরা বিশ্ববিদ্যালয়ে সেরা হয়েছেন। ফলে এসব শিক্ষার্থীরা মানসম্মত সুযোগ পেলে দেশকে এগিয়ে নিতে পারবে বলে মন্তব্য করেন তারা। চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 করার দাবিতে মানববন্ধন করেছে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় তারা জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংস্কারগুলো কমিশনের সুপারিশ অনুযায়ী বাস্তবায়নের দাবি জানান। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার কথা বলেন তারা। তাদের অভিযোগ, সরকার চাকরিতে প্রবেশের বয়সসীমা না বাড়িয়ে নানাভাবে কালক্ষেপণ করছে। 32 কাদের জন্য দেওয়া হলো এটা তো আমরা জানি না, এটা আমরা মানি না। আমাদের 35-37 বাস্তবায়ন করা হোক দ্রুত। কেন সরকার করছে না সেটা সরকার ভালো বলতে পারে। 35-37 যে সুপারিশ কমিটি সুপারিশ করছে সেই 35-37 আমাদেরকে দাবি বাস্তবায়ন করতে হবে। যতদিন আমাদের দাবিটি বাস্তবায়ন হয়নি ততদিন আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। যশোর থেকে নিখোঁজ হওয়া ব্যবসায়ীর মরদেহ সাতক্ষীরা থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে আশাশুনির আনুলিয়া ইউনিয়নের 100 গ্রামে মাটির নিচে পুঁতে রাখা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রেজাউল ইসলাম যশোর কোতোয়ালি থানার শঙ্করপুরের বাসিন্দা। যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকত রেজাউল ইসলাম এবং সবুজ গাজী। জমি কিনে দেওয়ার কথা বলে রেজাউলের কাছ থেকে 10-15 লাখ টাকা নেয় সবুজ। জমি কিনে না দেয়ায় টাকা ফেরতের জন্য সবুজকে চাপ দিতে থাকে রেজাউল। গত 22 মার্চ টাকা দেওয়ার কথা বলে রেজাউলকে ডেকে নেয় সবুজ। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। 25 মার্চ ভাড়া বাসা থেকে সবুজ ও তার স্ত্রীরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর রেজাউল ইসলামের স্ত্রী কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 26 এপ্রিল সবুজ এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা খাতুনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। সবুজের স্বীকারোক্তি অনুযায়ী 23 মার্চ হত্যার পর মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়েছিল। নারায়ণগঞ্জে নিজ বাবাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছেলে মেয়েদের বিরুদ্ধে। পিরোজপুর ইউনিয়নের আশারিয়া চর এলাকায় এই ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে বড় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে বাড়ির সামনের রাস্তায় ফেলে 70 বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিমকে লাথি মেরে এবং পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে তারই ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম এবং মেয়ে হালিমা আক্তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই ভাই ও বোন মিলে বাবাকে নির্যাতন করছে। এক পর্যায়ে স্থানীয়রা ক্ষিপ্ত হলে তারা ক্ষান্ত হয়। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আব্দুর রহিমকে। ভোলায় মেডিকেল কলেজ এবং হাসপাতাল এবং গ্যাস সংযোগের দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ঢাকাস্থ ভোলাবাসী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মিছিল নিয়ে জড়ো হয় ভোলাবাসী। মানববন্ধন থেকে বক্তারা বলেন, বিচ্ছিন্ন দ্বীপ ভোলা অন্যান্য জেলার তুলনায় শিক্ষা, স্বাস্থ্য সহ মৌলিক সেবায় অনেক পিছিয়ে। 30 লাখ জনগণের জন্য ভোলায় কোনো মেডিকেল কলেজ হাসপাতাল না থাকায় চিকিৎসার সেবা থেকে বঞ্চিত তারা। বলেন, ভোলায় প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ থাকলেও ভোলাবাসীকে বঞ্চিত করা হচ্ছে। সেই সঙ্গে দ্বীপ জেলা ভোলার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা চালুর জন্য ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিও জানানো হয় কর্মসূচি থেকে। পরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পটুয়াখালীর বাউফলে দাখিল পরীক্ষায় নকল চেষ্টার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিককে বাধা দিয়েছে কিশোর গ্যাং। রোববার দুপুরে উপজেলার পশ্চিম নওমালা নেসারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। বাউফলে দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে ইংরেজি পরীক্ষার বই সরবরাহের চেষ্টা করে জিহাদুল নামের বহিরাগত এক কিশোর এবং তার সহযোগী। আর এই সংক্রান্ত ভিডিও হাতে এলে বিষয়টি সম্পর্কে জানতে কেন্দ্রে যান যমুনা টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি। আর তখন তাকে দায়িত্ব পালনে বাধা দেয় এবং হেনস্থার চেষ্টা করে অভিযুক্ত কিশোর জিহাদুল আইয়ুব সহ কেন্দ্রের একজন পরীক্ষার্থী এবং কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য। বই সংগ্রহের চেষ্টায় দায়িত্বপ্রাপ্ত কয়েকজন শিক্ষক সহযোগিতা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মসজিদ মাদ্রাসার নামে নকশাহীন ভবন তৈরিতে ধর্মীয় অনুভূতি যেন ব্যাহত না হয় সেই ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। সকালে ঢাকার উত্তরখানে মাদারবাড়ি এলাকায় অনুমোদনহীন নকশা বহির্ভূত ভবন ভেঙে ফেলে এই আহ্বান জানান কর্মকর্তারা। জানান নিয়ম অমান্য করলে পার পাবে না কেউই। রাজউকের অনুমোদন ছাড়াই নির্মিত হচ্ছিল বহুতল এই ভবন। মানা হয়নি ইমারত আইন, তাই ভেঙে ফেলছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। সড়কের জায়গা দখল করে যে দালান ভাঙ্গা হচ্ছে সেটিরও বর্ধিত অংশ। নিয়মিত অভিযানে মালিক ও নির্মাণ প্রতিষ্ঠানকে করা হচ্ছে সতর্ক। রাজউকের যে নিয়ম এটি সকলের জন্য প্রযোজ্য। এখন যদি ধর্মীয় প্রতিষ্ঠান হয় সেখানেও আমরা এই ধরনের অভিযান করব, তবে সেটি কমিউনিটির লোকজনকে সঙ্গে নিয়ে যেন এটাকে অন্যভাবে ব্যবহার করার সুযোগ না থাকে, ধর্মীয় ইস্যু যেন এটি না হয়ে দাঁড়ায়। সংশ্লিষ্টরা জানান গণ অভ্যুত্থানের আগে রাজউকের অভিযানে বাধা দিত রাজনৈতিক দলের নেতারা। পট পরিবর্তনের পর তা কমেছে। আমরা আগে কিছু বাধার সম্মুখীন আমরা হতাম, বিশেষ করে পলিটিক্যাল একটা প্রেশার দেওয়ার চেষ্টা করতো, যদিও সেগুলো আমলে নেওয়ার সুযোগ আসলে আমাদের নাই। বাট 5ই আগস্টের পর থেকে এই ধরনের বাধার সম্মুখীন আমরা হচ্ছি না বললেই বলা চলে। রাজউক জানায় রাজধানীতে হাজার হাজার অবৈধ ভবন ও স্থাপনা। পরিকল্পিত নগরী গড়ে তুলতে সব অবৈধ স্থাপনার বিরুদ্ধেই চলমান থাকবে কার্যক্রম। ভবন ভাঙতে যে হুইল এক্সাভেটর আনা হয়েছিল 1.5 ঘন্টা পরেই তা বিকল হয়ে যায়। বাধ্য হয়ে অভিযানে ইতি টানেন সংশ্লিষ্টরা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় অনুষ্ঠানের বাইরে অনানুষ্ঠানিক যেসব আয়োজনে নানান কৃতি শিক্ষার্থীরা অংশ নেয় তাদের সব ধরনের সহায়তা দেবে সরকার। সকালে আইসিটি টাওয়ারে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের বিজয়ীদের সম্বর্ধনা জানানো হয়। আয়োজিত অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন তখনই সম্ভব যখন তরুণ ও আগামী প্রজন্মের মাঝে উদ্ভাবনী জ্ঞান চর্চার আগ্রহ এবং পরিবেশ তৈরি করা যাবে। এ সময় তরুণদের কাছে জানতে চান তিনি কিভাবে নীতি গ্রহণ করলে দেশের প্রযুক্তি খাত এগিয়ে যাবে। 2018 সাল থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ পর্ব। 60 থেকে 18 বছর বয়সী ক্ষুদে রোবটবিদরা অংশ নেন এই পর্বগুলোতে। চলতি বছরের আয়োজনে 2টি স্বর্ণ, 4টি করে রৌপ্য, ব্রোঞ্জ সহ মোট 10টি পদক পায় বাংলাদেশের ক্ষুদে রোবটবিদরা। জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, এর বাস্তবায়ন তখনই সম্ভব যদি আমরা আমাদের তরুণ প্রজন্মের ইনোভেশনের একটা পরিবেশ তৈরি করে দিতে পারি, মানসম্পন্ন কর্মসংস্থান এবং দেশে একটি সত্যিকার অর্থে স্টার্টআপ ইকোসিস্টেম এর পথ তৈরি করে দিতে পারি। উন্নত মানের পেপার এবং পেপার বোর্ড আমদানিতে প্লাস্টিক শিল্পের মতো শুল্ক কর 5% বা তারও কম করার আবেদন জানিয়েছে কাগজ আমদানিকারক এবং ব্যবসায়ী অ্যাসোসিয়েশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দেয় চট্টগ্রাম কাগজ এবং সেলোফিন ব্যবসায়ী গ্রুপও। তারা বলেন, 5% শুল্ক হলে ব্যবসায়ী শৃঙ্খলা, দুর্নীতি হ্রাস এবং কর ফাঁকি রোধ হবে। প্রকাশনা মোড়কজাত এবং ঔষধ শিল্পের প্রধান কাঁচামাল কাগজ ও সেলোফিন হলেও তা দেশে উৎপাদিত হয় না, বিদেশ থেকে আমদানি করতে হয় বলে জানান বক্তারা। তাদের দাবি, কিছু অসাধু কর্মকর্তা অনৈতিক সুবিধা আদায়ের জন্য ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত এবং কোম্পানি আয়করের উপর অযাচিত অডিট আপত্তি দিয়ে থাকেন। এক্ষেত্রে শুল্ক কর 5% হলে অসাধু কর্মকর্তাদের দৌরাত্ম্য কিছুটা কমে আসবে বলে মনে করেন ব্যবসায়ীরা। নজর দেব খেলার খবর। ক্রিকেটে সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের চট্টগ্রাম টেস্ট। দ্বিতীয় এবং শেষ এই টেস্টটি শুরু হবে সকাল 10টায়। সিলেট টেস্ট জিতে সিরিজে 1-0 এগিয়ে আছে জিম্বাবুয়ে। ব্যাটিং সমস্যায় ভুগলেও এই ম্যাচে 5 বোলার নিয়ে মাঠে নামার কথা জানিয়েছে বাংলাদেশ। টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন স্পিনাররা। কিউরেটরের সঙ্গে 2 বন্ধু শান্ত মিরাজের দোস্তি। যে কোনো ম্যাচে ভালো করতে উইকেট বোঝা জরুরি, আর উইকেটের মালিক যিনি, উইকেট নিয়ে তার চেয়ে ভালো আর কেই বা জানে। পেসার নাহিদ রানার বদলে জাতীয় দলের স্কোয়াডে স্পিনার তানভীর ইসলাম। বোঝাই যাচ্ছে 5 বোলারের 3 জনই হবেন স্পিনার। তাইজুল মিরাজের সঙ্গে একাদশে তাই জায়গা হতে পারে অফ স্পিনার নাইম হাসানের। ওপেনিংয়ে জয়ের জায়গায় সুযোগ পেতে পারেন এনামুল হক বিজয়। 2 পেসারের একজন হতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা তানজিম হাসান সাকিব। Well, it's not an ideal way
ওয়ানডে ফরম্যাট থেকে টেস্টের সুযোগ দেওয়া অবশ্যই আদর্শ কিছু না, কিন্তু বাংলাদেশের সিস্টেমই এমন। এখানে লঙ্গার ভার্সন ক্রিকেট বছরের শেষেই হয়, তাই এভাবেই সুযোগ দিতে হয়েছে। তাছাড়া আমাদের ওপেনাররাও ভালো করছে না, আর এই ম্যাচে আমরা 5 বোলার নিয়েই নামবো। এখানে 5 বোলার জরুরি। চট্টগ্রামে আক্রমণাত্মক ব্যাটিং করতে চায় টাইগাররা, অনুশীলনেও দেখা গেল সেই ছাপ। শুধু তাই না, মেহেদী হাসান মিরাজকেও দেখা যেতে পারে ব্যাটিং অর্ডারের উপরের দিকে। আমরা জানি প্রথম ম্যাচে দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারিনি এবং নিজেদের সমস্যায় ফেলেছি। এখন আমাদের ভাবনা হলো ইতিবাচক ব্র্যান্ডের টেস্ট ক্রিকেট খেলতে চাই, এমন না যে সারাদিন ব্যাটিং করে 200 রান করব। অন্যদিকে প্রথম টেস্ট জিতে সিরিজ জয়ের জন্য আশাবাদী জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। তার ধারণা, সাগরিকার উইকেটে দিন যত গড়াবে তত বেশি স্পিন ধরবে। নেটে আমরা দেখেছি যে উইকেট বেশ স্লো, হয়তো টেস্ট যত গড়াবে উইকেটে স্পিন অনেক খেল দেখাবে। আমাদের কন্ডিশন বুঝে খেলতে হবে। সিলেট টেস্টে বিজয়ীর খাতায় বাংলাদেশের পতাকা ওড়েনি। চট্টগ্রাম টেস্টে রেজাল্ট কি হবে? নিশ্চিতভাবেই সালাউদ্দিনরা চাইবেন এই ম্যাচটা জিতে অন্ততপক্ষে সিরিজটা ড্র করতে। না হলে টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর পরও যদি জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইট ওয়াশ কিংবা সিরিজ হারতে হয়, তাহলে সেটা নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেটের জন্য লজ্জা ছাড়া আর কী হতে পারে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম। সম্প্রতি জয়গানে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত হলো পহেলা বৈশাখ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাচ, গান এবং নানান সাংস্কৃতিক আয়োজন ছিল এই আয়োজনে। বাংলাদেশ এক্সপার্টস ইন মালয়েশিয়ার উদ্যোগে কুয়ালালামপুরের বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল পরিচালনায় ছিলেন বৈশাখী মেলা উদযাপন কমিটির আহ্বায়ক এবং কার্যনির্বাহী সদস্য অসীম সাহা রায় আর সোমাইয়া জাফরিন চৌধুরী। মেলার উদ্বোধন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। এছাড়া সার্বিক উপস্থাপনার দায়িত্ব ছিলেন অসীম সাহা রায় ও ডক্টর মার্জিয়া জান্নাত মহুয়া। এ সময় রাষ্ট্রদূত এবং বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। কানাডার মন্ট্রিলে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী অনুষ্ঠান উদযাপন করলেন দেশটির প্রবাসী বাংলাদেশিরা। মন্ট্রিয়ালের একটি স্থানীয় অডিটোরিয়ামে বহু বাংলাদেশের অংশগ্রহণে আয়োজন হয় বর্ষবরণ উৎসবের। অংশ নেন টরন্টো, অটোয়া, ক্যালগারি সহ শহরের দেশটির বিভিন্ন শহরের শিল্পীরা। অনুষ্ঠানের মূল আয়োজন করে মন্ট্রিল উদীচী গোষ্ঠী। পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শর্মিলা ধর। বিভিন্ন ধরনের হস্তশিল্প, পোশাক, গয়না ও দেশীয় খাবারের পসরা সাজিয়ে মেলায় বসেছিলেন প্রবাসীরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গণশুনানি এবং মত বিনিময় সভার আয়োজন করা হয়। দেশটিতে বসবাসরত প্রবাসীদের আইনি সহায়তা সহ বিভিন্ন সমস্যা সমাধানে শুক্রবার রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাসে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার। প্রবাসীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরাও। সভায় রাষ্ট্রদূতের কাছে সরাসরি বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রবাসীরা। কিছু সমস্যা তাৎক্ষণিক সমাধান দেন রাষ্ট্রদূত। প্রবাসীদের সকল সমস্যা এবং সহায়তার আবেদন লিখিতভাবে দূতাবাসে পাঠানোর আহ্বানও জানান তিনি। বিদ্যুৎ বা মেট্রো রেলে বিপর্যয়ের যে কোনো তথ্য দ্রুত জনগণকে জানানোর নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। এছাড়া 26 এপ্রিল গ্রিড বিপর্যয় এবং 1 ঘন্টা মেট্রো রেল বন্ধ থাকার ঘটনা তদন্তে 2টি আলাদা কমিটিও গঠন করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। গরমের কারণে লোডশেডিং হচ্ছে, সামনেও হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তবে যাই হোক, লোডশেডিং সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। গরমে বাড়ছে তাপমাত্রা, এর সাথে বাড়ছে বিদ্যুতের চাহিদাও। চলতি মাসে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। সামনে গরমের কারণে চাহিদা বাড়তে পারে 18,000 মেগাওয়াট। এই অবস্থায় লোডশেডিং আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। বলেন, ভর্তুকির চাপ কমাতে বিশেষজ্ঞরাও কিছু ক্ষেত্রে লোডশেডিংয়ের পরামর্শ দিয়েছেন। প্রথমে বলছি যে লোডশেডিং হচ্ছে এবং হবে, সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে এটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর আর এর মধ্যে। প্রধান উপদেষ্টা বলছেন যে হয় ডিসেম্বর মাসে ইলেকশন হবে অথবা জুন মাসে নির্বাচন হবে।
তো সুতরাং আমরা এর মধ্যে চেষ্টা করতেছি গ্রাহকদেরকে যতটা সম্ভব স্বস্তি দেওয়ার জন্য। বিদ্যুৎ উপদেষ্টা অভিযোগ করে বলেন, অনেকে বিদ্যুতের অপচয় করছেন, অপ্রয়োজনীয়ভাবে এসি ব্যবহার করা হচ্ছে। আমি কিন্তু এসি ব্যবহার করি না, বুঝছেন। তো সবাই হচ্ছে যে এই যে ঘর বন্ধ করে আলো করবেন, তারপরে ঘর বন্ধ করে বাইরের বাতাস বন্ধ করে এসি ছাড়বেন। আমাদের তো আসলে সেই সামর্থ্য নাই। যে হারে আমরা এয়ার কন্ডিশনার দিছি সেই হারে তো আমাদের বিদ্যুৎ দেওয়ার সক্ষমতা নাই। আমিনবাজার গোপালগঞ্জ সঞ্চালন লাইনে বিচ্যুতি হওয়ায় শনিবার জাতীয় গ্রিড বিপর্যয় হয়। এতে খুলনা ও বরিশাল বিভাগের প্রায় সব জেলায় একসাথে বিদ্যুৎ চলে যায়। বন্ধ হয়ে যায় রামপাল ও পায়রা সহ 2277 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার 7টি বিদ্যুৎ কেন্দ্র। দুর্ভোগে পড়ে দক্ষিণাঞ্চলের 21 জেলার বিদ্যুৎ গ্রাহক। রাজধানীতে মেট্রো রেলও বন্ধ ছিল 1 ঘন্টার বেশি। এরকম বিপর্যয়ে দ্রুত তা জনগণকে জানানোর জন্য নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা। যেটা খারাপ সেটা হচ্ছে যে এই জিনিসটা সারতে 5 মিনিট লাগছে, কিন্তু লোক যেতে 1.5 ঘন্টা লাগছে। তো এই জন্য আমরা একটা ব্যবস্থা নিচ্ছি যে আজকে যে মেট্রো রেলের এমডি এখানে ছিল যে 10 to 15 মিনিটসের মধ্যে রেসপন্স করতে পারতে হবে। গ্রিড বিপর্যয় ও মেট্রো রেল বন্ধের কারণ খতিয়ে দেখতে আলাদা 2টি কমিটি গঠন করেছে সরকার। দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখবে কমিটিগুলো। নাশকতামূলক কোনো ইয়ে হচ্ছে কিনা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে রাজধানীর বিভিন্ন স্থানে সংগঠিত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে কারওয়ান বাজারে বোবা রফিককে কুপিয়ে হত্যার ঘটনার মূল অভিযুক্ত মোহাম্মদ সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর শনিবার ভোরে সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের সাথে যুক্ত ব্যক্তিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। বুধবার সকাল 11টায় কারওয়ান বাজার এলাকার চিত্র এটি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় নিহত বোবা রফিক একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে তার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সাদ্দাম। প্রথমবার আঘাতের পর রফিক পালিয়ে যাবার চেষ্টা করেও সফল হয়নি। একই কায়দায় ধারালো অস্ত্র দিয়ে তাকে দ্বিতীয়বার আঘাত করা হয়। দিনে দুপুরে সবার সামনে এমন ঘটনা ঘটলেও সকলেই ছিল নির্লিপ্ত। দ্বিতীয়বার আঘাতের পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে রফিক। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়। শুক্রবার রাত 11:30টায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় ঘটনার মূল অভিযুক্ত সাদ্দামকে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়। শুধু এই ঘটনা নয়, রবিবার সকাল থেকে জনমনে আতঙ্ক তৈরি করেছে সিদ্ধেশ্বরী এলাকার ছিনতাইয়ের একটি ঘটনা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 26 এপ্রিল ভোর 5:30টার দিকে সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের নিচে যানবাহনের জন্য অপেক্ষায় ছিলেন এক নারী। এ সময় একটি সাদা প্রাইভেট কার নারীটির সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে টান দেয়া হয় নারীর হাতে থাকা ব্যাগটি। ব্যাগ না ছাড়ায় দুর্বৃত্তরা গাড়ির সাথেই নারীটিকে টেনে হেঁচড়ে নিয়ে যায় প্রায় 50 ফিট দূরে। মারাত্মক আহত অবস্থায় এই নারীকে উদ্ধার করা সম্ভব হলেও তার ব্যাগ, মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ কাগজ এবং নগদ অর্থ লুট করে দ্রুত পালিয়ে যায় গাড়িটি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এই সাথে শেষ করছি যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।